বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রিসেন্টলি বলেছেন যে রাশিয়ার যুদ্ধের উদাহরণ দিয়ে, ইসরায়েলের যুদ্ধের উদাহরণ দিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উদাহরণ দিয়ে তার বাহিনী প্রধানদেরকে সতর্ক থাকতে বলেছেন এবং প্রস্তুত থাকতে বলেছেন। তিনি এটা কেন বলেছেন? তিনি বলেছেন যে যেন বাংলাদেশের উপর একটা কৌশলগত চাপের সৃষ্টি করা যায়। তাহলে হতাশ হবার কিছু নেই, একটা শেষ উপায় আছে। এই উপায়টা বলে দিচ্ছি, যদি আমার কথা শুনেন। সেটা বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা, আপনারা সবাই বঙ্গভবন ঘেরাও করে ফেলুন। এই চুপ্পুর বঙ্গভবন ঘেরাও করে ফেলুন। ঘেরাও করে 24 ঘন্টার আলটিমেটাম দেন যে চুপ্পু যদি 24 ঘন্টার মাঝখানে পদত্যাগ না করে, টেলিভিশনের সামনে এসে পদত্যাগ ঘোষণা করে এবং সাইন করে পদত্যাগ না করে, তাহলে বঙ্গভবনের গেট ভেঙে আপনারা ভিতরে ঢুকে চুপ্পুকে ঘাড় ধরে কান ধরে আপনারা রাস্তায় নিয়ে এসে যা করার করবেন। এই হচ্ছে দেশ উদ্ধারের একমাত্র এবং সর্বশেষ উপায়। কারণ বিষাক্ত সাপের মাথাটা কেটে দিলেই সাপের বাকি দেহ নিথর হয়ে যাবে এবং বিষহীন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারলে স্বাধীনতা রক্ষা করতে পারবেন, নয়তো ছাত্র নেতা সহকারে বহু লোকের ফাঁসি হবে। বহুবার ওয়ার্নিং দিয়েছি। আমি আল্লাহর আশীর্বাদ হিসেবে আপনাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি, যদি আপনারা কথাগুলো বুঝেন এবং শুনেন। যত একটা দুইটা করে গ্রেফতার করছেন, সমস্ত কিছু নাটক চলছে জনগণকে সন্তুষ্ট রাখার জন্য, চুপচাপ বসিয়ে রাখার জন্য। আর এদিক দিয়ে এত কিছুর পরে দেশ ধ্বংসের যখন পায়তারা চলছে, সকল কিছু প্রস্তুত দেশ দখলের, তখন আমাদের দার্শনিক ছাত্র নেতারা কি বলছে, কি করছে, চলুন একটু দেখি। এই দার্শনিক ছাত্র নেতা মাহফুজ আলম, সে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে কতগুলো ওয়েবসাইট খুলেছে। আরে বাপরে বাপ, স্বাধীনতা যুদ্ধের সময় তো একটা বিরাট বড় কাজই করছে, ওয়েবসাইট করেছে। আমরা ধীরে ধীরে এগোবো। মূলত তরুণ লেখক, গবেষক, শিল্প সাহিত্যের রসান্বেষী এবং সাংস্কৃতিক রাজনৈতিক কর্মীদের লেখালেখি নিয়ে আমরা পত্রিকাগুলা গুছিয়ে নেব। তাদের কি কি পত্রিকা, কি কি বিষয় থাকবে? সিনেযোগ, সিনেমার দর্শন ও রাজনীতি বিচার, রণপা, পূর্বপক্ষ, দি কুইল্ট, দি কলন্দর। আমাদের আড্ডাগুলো মূলত আমাদের উদ্বেগ সমূহের প্রাণ। এখন এ সকল আড্ডায় অংশ নিতে পারেন, আড্ডাগুলোর খোঁজ রাখতে পারেন, খোঁজ রাখতে এই পেজগুলোকে ফলো করতে পারেন। তো এই হচ্ছে আমাদের তথাকথিত ছাত্র নেতাদের, দর্শনবিদদের প্রস্তুতি, দেশ নিয়ে তাদের প্রস্তুতি। সেই জন্য বলেছিলাম আমি যে ছাত্র নেতাদেরকে মন্ত্রণালয়ে বসিয়ে এবং উপদেষ্টা বানিয়ে এদের বিপ্লবী চেতনা সব ধ্বংস করে দিয়েছে, চলে গেছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা আমাকে শত শত মেসেজ পাঠায় যে স্যার, এদেরকে কল করলে আর ধরে না, এই নাহিদ, আসিফ, কাউকে আর পাওয়া যায় না, এখন দামি দামি গাড়িতে চলে ওরা। এটাই চেয়েছিল তারা, যে বিপ্লবকে ধ্বংস করতে হলে নেতার থেকে তাদের অনুসারীদেরকে আলাদা করে দাও, নেতাদেরকে এসির এবং মন্ত্রণালয়ের এবং টাকা পয়সার এবং দামি গাড়ির স্বাদ দিয়ে দাও, এদের বিপ্লবী চেতনা ধ্বংস হয়ে যাবে। তা কিন্তু সফল, এবং বাংলাদেশ আবার পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে দখল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। অনেকদিন ধরে শুনে আসছি ভারত বাংলাদেশকে আক্রমণ করবে। না, যে দেশকে আক্রমণ করা ছাড়াই এত বছর দখল করে খেতে পেরেছে, পুরা দখল রেখেছে, সেই দেশটা আক্রমণ করে বুলেট বা সৈন্য হত্যা করার প্রয়োজন নাই। এবং তারপরও ছোট করে একটা উদাহরণ দিই, কেন ভারতের সেই ক্ষমতা নাই, শক্তি নাই, সাহস নাই, সেই অবস্থা নাই বাংলাদেশ আক্রমণ করার মতো। ডান পাশে দেখছেন, যেটা হচ্ছে পূর্বে আপনাদের চীনের একটা জায়গা আছে যেটা ভারতের, এটাকে বলে ডোকলাম। এই ডোকলামে
একটা চীনের একটা অংশ ভারতের পেটের মধ্যে ঢুকে আছে, যেটা দেখতে চাকুর মতো, এটাকে বলে ড্যাগার্স পয়েন্ট। এবং এখান থেকে চিকেন নেক, বাংলাদেশের এবং ভারতের মাঝখানে যেই 12-14 কিলোমিটারের জায়গাটা চিকেন নেক বলে, এই চিকেন নেকটার মাত্র 50 কিলোমিটার দূরত্ব, সেইটা চীন দখল করে এটাকে কেটে বন্ধ করে দিলে সম্পূর্ণ সেভেন সিস্টার, এই ম্যাপের আমার ছবিতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। তাই নিজের পায়ে কোরাল মারতে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না। এর মাঝখানে আমরা কি দেখলাম? আমাদের অত্যন্ত পরিচিত ভারতের রয়ের সদস্য প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া হঠাৎ করে একটা বাণী দিয়ে সামনে চলে এলেন। বাণীটা কি দিলেন? বাণীটা দিলেন যে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ বাংলাদেশকে আক্রমণ করবে এবং আমাদের 3 বাহিনী প্রধানকে প্রস্তুতি নিতে যুদ্ধের জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উনি বললেন, যা আমি এতদিন ধরে বলে আসছি ব্যাখ্যা, যেই কাজটা হতে যাচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যে কি উনি বললেন, এই সিভিল সরকারের কাছ থেকে সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নিতে। সেই জন্যই কিন্তু চুপ্পু জায়গা মতো বসে আছে এবং পদত্যাগ করে না, বা চুপ্পুকে সরানো হয় নাই। তার মানে কি, এই সকল কিছুই কিন্তু একই সূত্রে গাথা। ভারতের হুমকি এবং কেন ভারতের রয়ের পোষা এবং হাসিনার পোষা দেশদ্রোহী বেঈমান মির্জাফর, জেনারেল সেনাবাহিনীর জেনারেলগুলা এখনো পর্যন্ত বহাল তবিয়ত ইউনিফর্মে আছে। সেনাপ্রধান তাদেরকে সরায় নেই, 2-1 ছাড়া কাউকে সরায় নেই। সবাইকে এই পাশ থেকে ওই পাশে শুধু বদলি করেছে, কিন্তু সবাই এই জায়গা মতো আছে। এবং স্বৈরাচারী শেখ হাসিনার সকল রাষ্ট্র কাঠামো তাদের সমস্ত এক্সিকিউটিভ সদস্য সহকারে জায়গা মতো আছে সবকিছু। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করতে চাই আজকের জন্য। চারিদিকে ধরপাকড় হচ্ছে, সব ভালো কথা, খালি কট 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 দেখছি। বাঙালি তো খুব মজা পায়, বাংলাদেশি কট শুনলে মজা পায়, আবার সে আগের মতো ট্রলে চলে গেছে কট নিয়ে। কিন্তু এই যে ভারত থেকে ভারতের রয়েসে ভারতের বাহিনী এসে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে গেল, 2009-এর সেনা হত্যা থেকে শুরু করে পরবর্তীতে গত 15 বছরে যত গুম খুন হয়েছে, এবং এই ছাত্র হত্যাতেও যেখানে হিন্দি শোনা গেছে, হিন্দিতে কথা বলা গেছে, আয়না ঘরের যত লোক সাক্ষী দিয়েছে তারাও বলেছে, এবং যারা গুম হয়েছিল তারাও বলেছে যে হিন্দিতে কথা বলছে ভারতীয় লোক, তাদের কুকীর্তি এবং তাদের অবস্থান। বাংলাদেশ থেকে এই সরকার এখনো কোনো আন্তর্জাতিক আদালতে এটার বিচার চাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত ভারতীয়দের সাথে তাদেরকে দোষী সাব্যস্ত না করা হবে। ভারতের সাথে কোনো প্রকার আলোচনা, কোনো প্রকার যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করার চেষ্টাও হবে অন্যায়। তার মাঝখানে কিছু বিষয় যদি দেখি আমরা, এই যে বিপ্লবী ছাত্র নেতাদের বিপ্লব যেতে যেতে এখন দেখছি মাহফুজ আবদুল্লাহর মতো আধ্যাত্মিক ছাত্রনেতা এসেছে। তারা এখন আনন্দিত হয়ে আছে, উচ্ছ্বসিত হয়ে আছে যে 57 জন আবুধাবি থেকে ছাড়া পেয়েছে, ডক্টর ইউনূসের কূটনৈতিক বিজয় ইত্যাদি ইত্যাদি আমি দেখছিলাম। কিন্তু একটু উল্টা দিকে দেখেন তো, চলছে যশোর থেকে জেনারেল মাহবুবকে যখন যশোর এসে নাটক করলো, হাসিনার নির্দেশে, রয়ের নির্দেশে একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করলো সামরিক বাহিনীর সাথে বা সেনাবাহিনীর সাথে গোপালগঞ্জে, সেই ড্রামার পরে তাকে এনে আবার ডিজিডিপিতে বসানো হলো। তার মানে কি, এটা একটা পুরস্কার পোস্টিং। তাকে সাজা না দিয়ে তাকে এনে যে এখানে চুরি করা যায়, পয়সা বানানো যায়, সেরকম একটা পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। কিন্তু বিপ্লবের মাঝে যদি পরিবর্তন হয়ে থাকে, তারপরও একটা জগা খিচুড়ি দিয়ে। উনি আইনের ছাত্র, তো ওনাকে আমি শুধু সামান্য একটা উদাহরণ দিই। আইনের শিক্ষক, ওনাকে আইনের ছাত্র ছিলেন, সেখান থেকেই শিক্ষক। তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই। কেন আওয়ামী লীগকে
বাতিল করা যাবে না। হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল, সেই 1920 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এবং হিটলারের এই নাজি বাহিনী, যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানত হিটলারিজম হিসাবে। তাদের নীতি ছিল, তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম। এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স, মানে সন্ত্রাস নীতি। আর কি ছিল? অ্যান্টাইসেমিটিজম, মানে ইহুদি বিরোধী। তা শেষ পর্যন্ত 1945 সালে হিটলারের পতনের পরে, নাজির পতনের পরে, এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয়। তারপরে এই নাজি বাহিনীটাকে বাতিল করা হয়। শুধু তাই নয়, ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লোগোটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ। তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো, নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি?